হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। সাইবেস 420 আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। এর আগে আমরা সাইবেস 420 একটা সাইফাই সিনেমা দেখেছিলাম, আর আজকে আমরা একটা লেটেস্ট হরর সিনেমা সম্পর্কে জানতে চলেছি, যে সিনেমাটির নাম হচ্ছে গ্রাফটেড। এটা খুবই আন্ডাররেটেড একটা সিনেমা, রেটিং অনেক বেশি নয়, তবে এই সিনেমাটি তোমাদের ভালো লাগবে। মানে এই সিনেমাটা নিয়ে খুব বেশি আলোচনা হয়নি, তবে কোরিয়ার অস্ট্রেলিয়ার যৌথ সিনেমা হিসেবে মোটামুটি ভালো আলোচনা আসা উচিত ছিল। আর এই সিনেমাটি তোমাকে একটা ভিন্ন স্বাদ দেবে। তো বাড়তি কোনো কথা না বলে চলো আমরা আজকের এক্সপ্লেনটা শুরু করি। তবে তার আগে একটা ব্রেক থাকবে, ব্রেকটা তুমি স্কিপ করে মূল ভিডিওতে যাবে। ডিসক্রিপশনে ডুরেশন দেওয়া রয়েছে, সেখান থেকে ক্লিক করে সরাসরি মূল ভিডিওতে যাবে, ঠিক আছে? হ্যালো বন্ধুরা, আজ আমরা এমন একটি অ্যাপ সম্পর্কে তোমাদের বলতে চাই যে অ্যাপটির অফিসিয়াল পার্টনার হচ্ছে পিএসজি। আর এখানে অনেকগুলো ম্যাচ খেলে ল্যাপটপ, আইফোন, স্মার্ট ওয়াচ ও আরও অনেক ক্যাশ প্রাইজ জেতার সুযোগ রয়েছে। আর এই অ্যাপটিতে সকল ধরনের লাইভ ম্যাচের রেজাল্ট দেখতে পারবে এবং এই ম্যাচের স্কোর অনুমান করে গেমও খেলতে পারবে, যেমন কোন টিম জিতবে, কোন টিম কত রান করবে, কে সর্বোচ্চ স্কোর করবে। এছাড়া বিভিন্ন ধরনের গেম রয়েছে, সেগুলো খেলেও ইনকাম করতে পারো। আর রেজিস্ট্রেশনের সময় আমাদের যে প্রোমো কোডটি রয়েছে SAVAGE100, এটা ব্যবহার করলে প্রথম ডিপোজিটে 26,000 টাকা পর্যন্ত বোনাস পেতে পারো। আর এই টাকা তুমি খুব সহজেই বিকাশ, ব্যাংক এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে উঠাতে পারো। তো আর দেরি কিসের? ডেসক্রিপশনে প্রোমো কোড এবং পিন কমেন্টে প্রোমো কোড সহ সাইন আপ লিঙ্ক রয়েছে, সেটা ব্যবহার করো এবং ক্যাশ প্রাইজ জিতো। আর এখানে আরেকটা কথা মনে রেখো, আমরা যেই বিজ্ঞাপন দেই না কেন, অনলাইন থেকে টাকা আয় করা এত সহজ কোনো ব্যাপার নয়। তোমরা কোনো আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে এমন কোনো ওয়েবসাইটে যাবে না। তো ব্রেক শেষে আমরা মূল ভিডিওতে চলে আসলাম। আর আমি আগেই বলেছি এই সিনেমাটি অনেক ইন্টারেস্টিং, তবে সমস্যা হচ্ছে নতুন সিনেমা, এজন্য আমরা হয়তো আমার কথার সাথে ভিডিওটা একেবারে অ্যাকুরেট হবে না। মানে ছবি দিয়ে হয়তো ভিডিওটা করা লাগতে পারে, কারণ ভিডিও দিয়ে করলে স্ট্রাইক আসে, আর আমাদের সবগুলো চ্যানেলেই মোটামুটি রেগুলারলি স্ট্রাইক আসে। বুঝোই তো কপিরাইট কন্টেন্ট নিয়ে কাজ করা। তো যাই হোক, এখানে ভিডিও এডিটর যারা থাকবে আমি রিকোয়েস্ট করবো আপনারা একটু কৌশলে কাজ করবেন। ওই কাটা ছেঁড়া বা বৃষ্টির দৃশ্যগুলো একটু ব্লার করে দেবেন, তবে এতটুকু ব্লার করবেন যাতে করে বোঝা যায়। তো যাই হোক, সিনেমার শুরুতে আমরা দেখতে পাই ওয়ে নামের একটা ছোট্ট মেয়েকে এবং ওর বাবাকে। আর স্থানটা হচ্ছে দক্ষিণ কোরিয়া, 2004 সাল। এবং তাদের কথায় আমরা জানতে পারি ওর বাবা অনেক বড় একটা সায়েন্টিস্ট বা বিজ্ঞানী, এবং সে মূলত স্কিনের ব্যাপারে রিসার্চ করছে। মানে সে মানুষের যে দুইটা স্কিন টিস্যু রয়েছে, সেটাকে কিভাবে একটার সাথে আরেকটা জোড়া লাগিয়ে নতুন স্কিন গ্রো করতে হয় সে ব্যাপারে রিসার্চ করছে। তো বিষয়টা আমি বুঝিয়ে বলি। মানে ধরো তোমার মাঝখানের কতখানি স্কিন নষ্ট হয়ে গিয়েছে বা জ্বলে একবারে নষ্ট হয়ে গিয়েছে অ্যাসিডে পোড়া, কিন্তু সে এমন একটা জিনিস আবিষ্কার করতে যাচ্ছে যে ওই নতুন স্কিনই গজিয়ে যাবে, যেরকম ক্রিমে ফর্সা করে এরকম নতুন স্কিনই গজিয়ে যাবে। আর এর কারণটা হচ্ছে ওয়ের বাবার মুখের এক পাশে অদ্ভুত রকমের জ্বলে যাওয়ার মতো পোড়া ছিল, আবার ওয়েরও প্রায় একই অবস্থা ছিল। ওয়ের বাবা চাচ্ছিল যেন তাদের দুজনেরই ফেসই আবার আগের মতো হয়ে যায়। তো এরপর আমরা দেখতে পাই যে ওয়ের বাবা অনেকগুলো স্কিন একসাথে করছে, যেখানে অনেক প্রাণী এবং মানুষের চামড়া একত্রে রিসার্চ করছিল। আর তখন ওই একটা ফুলের ছবি ড্রয়িং করছিল, আর এই ফুলটার নাম হচ্ছে ক্রপস ফ্লাওয়ার। তবে এখানে উল্লেখ্য, ক্রপস ফ্লাওয়ার নর্মালি যেটা হয় এই সিনেমাতে কাল্পনিক একটা ক্রপস ফ্লাওয়ার দেখানো হয়েছে। তো যাই হোক, এই ফুলের নামটা মনে রাখবে, সিনেমার সামনে কাজে লাগবে। তো যাই হোক, এর কিছুক্ষণ পরে আমরা দেখতে পাই ওয়ের বাবা ফাইনালি একটা ফর্মুলা বানিয়েছে, মানে মানুষের স্কিনের কোষ বানিয়েছে। তো যাই হোক, এরপর সে করে ওই কোষটা স্কিনের মধ্যে ঢালে আর তারপর নিজের স্কিন কাটে। তো যাই হোক, এরপর ওই স্কিনটা করে কি নিজের মুখের চামড়ার সাথে লাগিয়ে ওই ফর্মুলাটা আবার তার চেহারায় ক্রিমের মতো নেয়। আর তখনই দেখা যায় তার ওই চামড়াটা মুখে গ্রো হতে শুরু করেছে। এবং এখানে অবিশ্বাস্য ব্যাপার হলো, এত দ্রুত ওই চামড়াটা বাড়ছিল, চামড়ার কোষগুলো, যে তার নাক মুখ সব ওই স্কিন দিয়ে ঢেকে যায়। আর এর ফলে ওর বাবা অনেক প্যানিক করতে থাকে এবং সে করে কি তাড়াতাড়ি একটা ছুরি নিয়ে তার মুখের ওইটুকু কাটে যাতে শ্বাস নিতে পারে। মানে বুঝতেই পারছো পুরো চেহারা ঢেকে যাচ্ছে, কিন্তু স্ক্রিন অনেক দ্রুত গ্রো হচ্ছিল। অ্যাজ এ রেজাল্ট ওর বাবা শ্বাসরুদ্ধ হয়ে ওয়ের সামনে মারা যায়। আর এর প্রায় 20 বছর পরের সময়ের কাহিনী আমরা দেখতে পাই। ওয়ে অস্ট্রেলিয়ার অনেক বড় একটা ইউনিভার্সিটিতে স্কলারশিপ পেয়েছে, আর সে বর্তমানে তার আন্টি লিঙ্কির কাছে রয়েছে। আর সেখানে তার কাজিনও থাকে, যার নাম হচ্ছে অ্যাঞ্জেলা। তবে অ্যাঞ্জেলা ওয়েকে কিন্তু পছন্দ করে না, ওর খালাতো বোন আর কি, কিন্তু ওকে পছন্দ করে না, অ্যাভয়েড করা শুরু করে। এর কারণটা হচ্ছে ওয়ের চেহারা পছন্দ হয় না, ওর চেহারা সুন্দর না, যে কারণে অ্যাঞ্জেলা ওকে পছন্দ করে না। আর তাছাড়া অ্যাঞ্জেলাকে এই সিনেমাতে অনেক বাজে একটা ক্যারেক্টার হিসেবে দেখানো হয়েছে, যে শো আপ করতে পছন্দ করে, একদমই কঞ্জুস টাইপের একটা মেয়ে। তো যাই হোক, অ্যাঞ্জেলার কিছু ফ্রেন্ডদের আমাদের দেখানো হয় যারা অ্যাঞ্জেলার মতোই শো আপ করতে পছন্দ করে বা এই টাইপের কঞ্জুস টাইপের মেয়ে, মানে একই টাইপের মানুষের সাথে একই টাইপের মানুষের সম্পর্ক হয়। তো এখানে একটা মেয়ে রয়েছে ইভ, যে স্থানীয় অস্ট্রেলিয়ান, আর ওদের যে প্রফেসর ক্লাস টিচার তার নাম হচ্ছে পল। তো এখানে অদ্ভুত বিষয় হচ্ছে পলের যদিও বউ রয়েছে, তারপরেও ইভের সাথে রিলেশন চলছিল, মানে আবার খুব ভালো মতো রিলেশন, রেগুলারলি রাশিয়া ইউক্রেন যুদ্ধ হয়। তো যাই হোক, ওদের যখন ক্লাস শেষ হয় আমরা দেখি ওই ল্যাবে গিয়ে অনেক ব্যস্ত থাকে, কারণ ওর বাবার এক্সপেরিমেন্টটা চালু রাখতে চায়। আর ওর বাবা একটা জার্নালে মানে ডায়েরিতে
বইতে সকল ফর্মুলা লিখে রেখেছিল, সে যা গবেষণা করেছিল। তো ওই ফর্মুলাগুলো কোরিয়ান ভাষায় ছিল, আর এটাও মনে রাখতে হবে। তো যাই হোক, ওর কাছে যেহেতু ভার্সিটির ল্যাব রয়েছে, এই কারণে ওর বাবার রিসার্চটাও আবার কন্টিনিউ করতে চায়। তবে ওর চেহারা আজও ওরকমই রয়েছে, তবে এতে কোনো সমস্যা ছিল না, সবসময় ওভার কনফিডেন্সই থাকতো। তবে ওর বাবার রিসার্চটা জাস্ট কমপ্লিট করতে চায়, মানে প্র্যাকটিক্যাল করতে চায়। তো ও যখন রিসার্চ করছিল তখনই ল্যাবে পল আসে, এবং এই রিসার্চটা দেখে ও পলের বা ওই ক্লাস টিচারের একটু আগ্রহ জাগে এবং সেই রিসার্চে ওকে সাহায্য করতে চায়। কারণ কিছুদিন পরে পলও নিজের একটা থিসিস জমা দিতে চায়, তো সে যদি এই রিসার্চটা করে তার থিসিসে কাজে লাগতে পারে। আর অন্যদিকে একটা রুমে ইভ, অ্যাঞ্জেলা আর তার বান্ধবী জেসমিন থাকে। তো অ্যাঞ্জেলা যেহেতু ওকে পছন্দ করে না, এই কারণে ওর বান্ধবীরা বাই ডিফল্ট ওকে পছন্দ করে না, কারণ অ্যাঞ্জেলার ফ্রেন্ডরাও তো ওর মতোই। তো ওরা করে কি ওর রুমে এসে ওর যেসব পার্সোনাল জিনিস ছিল সেগুলো দেখতে থাকে, কিন্তু এরপর ওরা ভয় পেয়ে যায় জিনিসটা দেখে, কারণ এখানে বিভিন্ন রকমের প্রাণীর স্ক্রিন এবং বিভিন্ন পাখনা এবং ফসিল ছিল, এবং ওখানে ওর বাবার লেখা কোরিয়ান ভাষায় ফর্মুলাও ছিল এবং ওর বাবার ছবি ছিল। তো অ্যাঞ্জেলা এগুলো দেখে ওর মজা ওড়ায়, আর আমরা দেখি ওরা তিনজন কেউ তো ওকে পছন্দই করে না, কিন্তু ও বারবার ওদের সাথে মিশার চেষ্টা করে, কিন্তু সবাই ওকে অনেক বাজে ব্যবহার করে, অনেক অপমান করে আর কি। আর এরপর ও যখন বাসায় আসছিল তখন রাস্তার সাথে একটা ভিক্ষুকের দেখা হয়, যার নাম ছিল জন, আর তার পুরো স্কিনের সমস্যা ছিল। তো এটা দেখে ওর একটু খারাপ লাগে এবং তার সাথে গল্প করে, তার সাথে মোটামুটি বন্ধুত্ব হয়ে যায়। আর এরপর আমরা দেখি পলার ওয়েকে ল্যাবে, এবং ওরা দুজন ওয়ের বাবার ফর্মুলা নিয়ে এক্সপেরিমেন্ট করছে। আর এই এক্সপেরিমেন্টটা করছিল তারা শুকুরের চামড়ার উপর। তো এরকম অনেক প্রাণীর চামড়ার উপর তারা এক্সপেরিমেন্ট করে, কিন্তু কোনো সাকসেস পায় না, মানে কোষগুলো বাড়ে না। তো এইভাবে অনেকদিন কেটে যায়। আবার এদিকে ওয়ে আর পলের মধ্যে বন্ধুত্ব বেশ গড়ে উঠেছে। তো এরই মাঝে হঠাৎ করে ওয়ের সেই ক্রপস ফুলের কথা মনে পড়ে যেটা সে আঁকতো, কিন্তু একটু পরে আবার রিসার্চের কাজে ব্যস্ত হয়ে যায়, জন্য তার আর পরে মনে থাকে না। আর তারপর সে ইন্টারনেটে এই ক্রপস ফুলের খোঁজ করতে থাকে, মানে বিশেষ একটা জাতের যেটা খুব রেয়ার, মানে এই ফুলটা কাল্পনিক আর কি সিনেমার জন্য, এবং এই ফুলটা একটা গাছে ধরতে 15-20 বছর লাগে, তারপরে সব গাছে ধরেও না। তবে তারপরেও কোনোভাবে একটা মিউজিয়ামে এই ফুলের খোঁজ পেয়ে যায়, এবং সেখান থেকে যে কোনো উপায়ে সে ওই ফুলের কিছু অংশ চুরি করে আনে এবং ফর্মুলাটা বানিয়ে ফেলে। আর তারপর আমরা দেখি পল আর ইভ ল্যাবের মধ্যে মনে করো রাশিয়া ইউক্রেন যুদ্ধ খেলছে, আর তখন ওই ওখানে ওই ফুলটা নিয়ে চলে এসেছে, কিন্তু পল আর ইভ ছিল অন্য একটা রুমে, আর এই রুমে ওই হচ্ছে এক্সপেরিমেন্ট করছিল। তো একটু পরে আমাদের ওয়ে করে কি ওর পায়ের একটু স্কিন কেটে ওই স্কিনের মধ্যে ফর্মুলা মেশায়, আর তারপর ওই স্কিনটা আবার পায়ে লাগায়, এবং এরপর সত্যি সত্যি ওর পায়ের স্কিনটা আবার আস্তে আস্তে গ্রো করতে শুরু করে এবং আগের স্কিনের সাথে মিলে যায়। হয়তো এবার ও সাকসেস, আগের বেলা ওর বাবার বেলায় স্ক্রিনটা অনেক দ্রুত গ্রো করেছিল না, কিন্তু এবার এরকমটা হয় না, মানে এবার সলিউশনের পরিমাণটা পারফেক্ট ছিল। কিন্তু পল আর ইভ পাশের রুম থেকে এগুলো দেখছিল। তো তখন পল ইভকে বলে, তুমি এই রুমেই থাকো, আমি ওকে ভাগিয়ে দিয়ে আসছি, কারণ কলেজে যদি এই ব্যাপারটা জানাজানি হয়ে যায় যে তুমি 2টা মার্কের জন্য টিচারের সাথে এমন করো, পরে তুমি তো আমাকে ধর্ষক সেজে বেঁচে যাবে, কিন্তু আমি তো হাঙ্গা খেয়ে যাবো। তো যাই হোক, এরপর পল করে কোয়ের কাছে আসে এবং ওকে জিজ্ঞাসা করে তুমি এটা কি করছো, কিন্তু তখন ওরা এমন একটা পজিশনে ছিল যেটা দেখে মনে হচ্ছিল যে ওয়ে ইচ্ছাকৃতভাবে টিচারকে সিডিউস করছে, আর ইভও এটা মনে করে, মানে বুঝতে পারছে এই সেট থেকে এরকমই দেখাচ্ছে। তবে ইভেতে রেগে যায় যে আমার টিচার আরেক ছাত্রীর সাথে যাচ্ছে, যদি ও পরকিয়া করছে, কিন্তু ওর হিংসা লাগে যে ও নাম্বার বেশি ভাবে মারছে। কিন্তু অ্যাকচুয়ালি ওই মূলত ওর পায়ের যে স্কিনের কাটা অংশটা সেটা পলকে দেখাচ্ছিল, কিন্তু ইভ এটা অন্যভাবে নেয়। আর এরপর ইভ করে কি রাগে বের হয়ে আসে আর পলকে একটা থাপ্পড় মারে এবং সেখান থেকে চলে যেতে লাগে। বাট যাওয়ার সময় ওকে বলে, চলো আমি তোমাকে রাস্তায় লিফট দেবো, নামিয়ে দিয়ে যাবো। তো যাই হোক, ওয়ে করে কি ওর সাথে যাওয়ার সময় ভুলে ভুলে ওর বাবার যে রিসার্চ বইটা সেটা ফেলে যায়, যেটার মধ্যে সমস্ত ফর্মুলা লেখা ছিল। আবার এদিকে পলো এটা খেয়াল করে যে ওর বাবার সকল ফর্মুলার বইটা এখানে রেখে গিয়েছে। তো এই জন্য পলো আর কিছু বলে না, ওই ফর্মুলার বইটা নিজের কাছে রেখে দেয়, যাতে পরবর্তীতে এই ফর্মুলাটা কাজে লাগিয়ে ও যদি সত্যি আবিষ্কার করতে পারে স্কিন রিজেনারেশন, তাহলে তো মনে করো বড় ধরনের একটা কিছু হয়ে যাবে, মানে যত পরিচিতি টাকা পয়সা সুনাম ও নেবে। তো এই জন্য ওই রিসার্চ পেপারটা ওর নিজের কাছে রেখে দেয়। কিন্তু ঘটনা হচ্ছে এই রিসার্চ পেপারে সবকিছু তো কোরিয়ান ভাষায় লেখা ছিল। তো এই কারণে পল করে কি সেটার ছবি তুলে ওর বন্ধুকে পাঠায় এটাকে ট্রান্সলেট করার জন্য, এবং এখান থেকে যত টাকা আসবে পলকে ভাগ দেবে। আর এদিকে আমরা দেখতে পাই ইভ ওয়েকে নিয়ে বাসায় না গিয়ে রাস্তার একটা জঙ্গলের সামনে ওকে নামিয়ে দেয় এবং ওকে বিশ্রী ধর্মের গালি করতে থাকে, অপমান করতে থাকে, যে তোর মতো শুকুরের মতো চেহারার মানুষকে কিভাবে আমাদের প্রফেসর পছন্দ করতে পারে, আর অনেক খারাপ কথা বলে, মনে করো কলগাল টলগাল। কিন্তু ওয়ে ইভকে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু ইভ কিছুই বুঝতে চায় না, ওকে অপমান করে সেখানেই ফেলে যায়। আর তখন ওয়ে সেখানে দাঁড়িয়ে কাঁদতে থাকে এবং মনে মনে ঠিক করে আমি আমার এক্সপেরিমেন্ট চালু রাখবো, আমার স্কিন পুরোপুরি ঠিক করব, ওদের চেয়ে আমি বেশি সুন্দরী হয়ে ওদেরকে দেখিয়ে দেবো যে আমিও কম না। আর এরপর ওই হাঁটতে হাঁটতে বাসায় চলে যায়, আর বাসায় গিয়ে দেখতে পায় অ্যাঞ্জেলোর বাবার ছবিটি ফেলে দিয়েছে, মানে ওর বাবার ছবিটি যেখানে রাখতো বা পূজা করতো ওর বাবার, সেটা উল্টাপাল্টা করে দিয়েছে। তো এই কারণে দুজনের মধ্যে ঝগড়া লেগে যায়। আর ওই সময় অ্যাঞ্জেলা করে কি ওয়ের গলা চেপে ধরে। তো অ্যাঞ্জেলার কাছ থেকে বাঁচার সময় তখন ওয়ে করে কি একটা স্টিক নিয়ে অ্যাঞ্জেলার চোখে ঢুকিয়ে দেয়, আর এই কারণে অ্যাঞ্জেলা সেখানে মারা যায়। খুব বাজে একটা দৃশ্য ছিল ভাই, এই অরিজিনাল সিনেমাটা দেখা অনেক কষ্টের, অনেক টাফ, মানে সাইকোলজিক্যালি টর্চার হয় অনেক। আবার এদিকে আমরা দেখি ওয়ের ওই আন্টি ওয়েকে বারবার কল করছে, তো ওয়ে কিছু বুঝে উঠতে পারে না সে কি করবে। তো তখন ওর মাথায় একটা বুদ্ধি আসে, ও করে কি অ্যাঞ্জেলার বডির স্কিনটা কেটে সেই ফর্মুলা ব্যবহার করে, মানে যেটা ওই যে স্কিনের সাথে স্কিন জোড়া লাগায়, ওর চেহারার উপর ইউজ করে, এবং ও দেখতে পায় আস্তে আস্তে অ্যাঞ্জেলার চেহারার যে স্কিনটা সেটা ওর চেহারার সাথে ফিট হয়ে যাচ্ছে এবং ও হুবহু অ্যাঞ্জেলার মতো হয়ে গিয়েছে। আর তখন ওর আন্টি আসে যখন, তখন ও অ্যাঞ্জেলার মতো কথাবার্তা বলে, আর অ্যাঞ্জেলার মা মনে করে হয়তো
মতো অ্যাঞ্জেলার সাথে কথা বলছে বা ওটা তো হয়েছিল। তো এরপর ওর আন্টি চলে যায় এবং আন্টি বলে যে আমি 10 দিনের জন্য বাংলাদেশে যাচ্ছি, তুমি ভালো মতো থেকো। তো ওর আন্টি যাওয়ার পরে ওয়ে করে কি অ্যাঞ্জেলার ভিডিও দেখতে থাকে যাতে অ্যাঞ্জেলার মতো কথাবার্তা বলতে পারে। তো এর জন্য অ্যাঞ্জেলার যেসব ভিডিও ছিল সব দেখা শুরু করে। আর এইদিকে আমরা দেখতে পাই অ্যাঞ্জেলার একটা বয়ফ্রেন্ড ছিল, আর তখন অ্যাঞ্জেলার ওই বয়ফ্রেন্ড তাকে কিস করে এবং ভালোভাবে উপভোগ করছিল। আর ওয়ের তো এটা খুব ভালো লাগছিল কারণ ওর তো কোনো সময় বয়ফ্রেন্ড ছিল না। তো এরপর ওরা দুজন যখন মেক আউট করার জন্য বাইরে যায় নির্জন একটা জায়গায়, মানে ওরা যখন রাশিয়া ইউক্রেন যুদ্ধ করছিল ঠিক তখনই ওই কিসের ঠেলায় অ্যাঞ্জেলার মুখের উপর তো চামড়া লাগানো, ওয়ের চেহারার চামড়া তো লাগানো, সেই স্কিন খুলতে শুরু করে এবং ওর বয়ফ্রেন্ডের উপর পড়ে এবং এটা খুবই ভয়ানক একটা দৃশ্য ছিল। আমি দেখাতে পারছি না কারণ স্ট্রাইক আসতে পারে, গাইডলাইন স্ট্রাইক। মানে আমি বুঝি না এই যে এত সিনেমাগুলো আপলোড হয় কত বাজে বাজে দৃশ্য, নগ্ন দৃশ্য থাকে, তারপরে কাটাকাটির দৃশ্য থাকে, তাতে সমস্যা আমাদের এক্সপ্লেনে যদি একটা দৃশ্য দেখায় গাইডলাইন স্ট্রাইক। তো যাই হোক এই দৃশ্য দেখে অ্যাঞ্জেলার বয়ফ্রেন্ড তো ভয় পেয়ে যায় এবং পেছনের দিকে পালাতে থাকে। বাট এটা ছিল পাহাড়ের শেষ মাথা, এ কারণে ওর বয়ফ্রেন্ড নিচে পড়ে যায় এবং সেখানেই মারা যায়। বাট ওই জায়গাটা ছিল একেবারে নির্জন, এ কারণে কোনো মানুষও যায় না, কিছুই হয় না। বাট ওই নিজে অনেক ভয় পেয়ে যায় আর এই জন্য সে তাড়াতাড়ি করে বাসায় চলে আসে এবং ওই সলিউশনটি আবার বানানোর জন্য ওর বাবার বানানো সেই জার্নাল বা ডায়েরিটা খুঁজতে থাকে, কিন্তু কোথাও সেটা খুঁজে পায় না। আর তখন এর মনে পড়ে হারে ওটা না আমি পলের ল্যাবে ফেলে এসেছি। এরপরও পলকে কল করে কিন্তু পল কোনো রেসপন্স করে না, কারণ পল এই ফর্মুলা দিয়ে তো একটা নতুন কিছু তৈরি করবে সেই হিসেবে ব্যস্ত রয়েছে। ও নিজেই ফেমাস হতে যাচ্ছে, টাকা কামাতে যাচ্ছে, যেহেতু সুযোগ পেয়েছে এই সুযোগটাও হাতছাড়া করতে যাচ্ছে না। আর এই ফর্মুলা সে ওকে ব্যাক দিতে যাচ্ছে না। কিন্তু আমরা দেখি ওয়ের কাছেও ওই ফর্মুলার একটু লিকুইড ছিল বা ফ্লুইড ছিল, তো ওটা দিয়ে ও করে কি লাস্ট বারের মতো একটা মাস্ক বানায় এবং আবারও ওই অ্যাঞ্জেলার স্কিনটা লাগিয়ে ও অ্যাঞ্জেলা হয়ে যায়। আর ওইদিকে আমরা দেখি পলকে যে ফর্মুলার অনুযায়ী ক্রপস ফুলের একটা অংশ নেওয়ার জন্য সেই মিউজিয়ামে গিয়েছে, কিন্তু আমরা দেখতে পাই ওই তো আগে ওই ফুলের কিছু অংশ নিয়ে এসেছিল, এই কারণে ওই ফুলটা মনে করে পচা ধরেছে। কিন্তু পল তো আর এটা বুঝতে পারে না যে ফুলের সমস্যা আছে এবং ফুলের কোন অংশটা নিতে হবে এটা শুধুমাত্র ওই জানি। তো এই জন্য পল করে কি ওই ফুলের যে কোনো একটা অংশ নিয়ে ল্যাবে আসে। তো বুঝতে পারছো এটা ভালো মতো কাজ করবে না। আর এরপর আমরা দেখি ওই তো ওই ল্যাবে আসে এবং সব জায়গায় ওই ফর্মুলার বা ওই ডায়েরিটা খোঁজে, কিন্তু কোথাও খুঁজে পায় না। আর এই কারণে রাগে সেখানকার জিনিসপত্র আবল তাবল করে চলে আসে। আর তারপর নিচে এসে দেখে ইভ এসেছে পলের কাছে। তো ইভকে দেখে ওর মাথায় দুষ্ট বুদ্ধি আসে। ওর কাছে মনে হয় আমি যদি ইভের স্কিন ইউজ করতে পারি তাহলে ইভ যেহেতু পলের প্রেমিকা তাহলে ওর কাছাকাছি গিয়ে আমি ওই ডায়েরিটা উদ্ধার করতে পারবো। তো এরপর ওয়ে করে কি ইভকে তার বাসায় ইনভাইট করে। আর ইভ তো মনে করছে এটা অ্যাঞ্জেলা, তো এই জন্য বাসায় যায়। তো এরপরে ও যখন বাসায় যায় ইভ তখন সুযোগ বুঝে ওয়ে করে কি ইভকে মেরে ফেলে এবং ওর স্কিনটা ব্যবহার করে নিজের চেহারা লাগিয়ে নেয়। কিন্তু এখানে একটা কথা হচ্ছে, আমরা জানি যে মুখের স্কিন ব্যবহার করলে হয়তো ওর চেহারাটা পেলো, কিন্তু বডি স্ট্রাকচার তো সেম থাকবে। মনে করো একটা 6 ফিট ছেলে যদি আমার চেহারা নেয়, কিন্তু ওটা কি আমার সাথে মিলবে? তো এখানে তোমার ওয়ে আর ইভ তো কমপ্লিটলি ডিফারেন্ট। ইভ তো অনেক লম্বা, চেহারা যতই নেই কিন্তু ওর বডিতে পাচ্ছে না। তবে তারপরে সিনেমাতে এই জিনিসটা অতটা গুরুত্ব দেওয়া হয়নি, মানে সিনেমাতে তো কথাই আছে গরু গাছ ওঠে, এখানে আর কি লজিকটা হয়নি। তবে তারপরে এখানে দেখানো হয়েছে যে আমাদের ওর নাম কি ওই একবারে ইভ হয়ে গিয়েছে। তো এরপর ওয়ে করে কি পলের কাছে যায়, রাশিয়া ইউক্রেন যুদ্ধ করে, কিন্তু তারপরেও পলের কাছ থেকে ওই ডায়েরিটা খুঁজে পায় না। কিন্তু এদিকে আস্তে আস্তে ওই কিন্তু সাইকো টাইপের হয়ে যাচ্ছে এবং 2-1 দিনের মধ্যে কমপ্লেন আসতে শুরু করে, কারণ অ্যাঞ্জেলাকে অনেকদিন ধরে পাওয়া যাচ্ছে না, ওইকেও পাওয়া যাচ্ছে না। কিন্তু ওদেরকে পাওয়া যাবে কিভাবে? অ্যাঞ্জেলা তো মরে গিয়েছে আর ওয়ে তো বর্তমানে ইভের ফর্মে রয়েছে। তো যাই হোক এরপর ওয়ে করে কি পলের বাসায় যায় আর ওইদিকে পল করেছে কি রিসার্চ করে একটা ফর্মুলা বানিয়ে ফেলেছে আর এটাতে ও তো অনেক খুশি। আর তারপরে পল করে কি 2টা টিস্যু একসাথে জোড়া লাগায় এবং সমর্থ হয়। কিন্তু এখানে পলের একটা সমস্যা ছিল কি, মানে এই ফর্মুলাটার ওয়ের বাবা যে ফর্মুলাটা তৈরি করেছিল পল কিন্তু সেটা তৈরি করেছে। তো এই কারণে এটা অনেক দ্রুত গ্রো করতে থাকে, কিন্তু পল এটা বুঝতে পারে না, মনে করে ঠিক আছে। আর এরপর ওয়ে যখন সেখানে আসে ওই ফর্মুলাটা দেখে এবং ওই ফর্মুলার ডিব্বাটা চুরি করে, কিন্তু পরে যখন পল আসে এবং দেখতে পায় ডিব্বাটা গায়েব, তখন ওর সন্দেহ হয় তার মানে যেহেতু অ্যাঞ্জেলার ওয়ে গায়েব, তার মানে একটু আগে আমি যে ইভের সাথে মিট করেছি সেটা ইভ ছিল না, সেটা মনে হয় ওই হবে। তো এরপর পল করে কি ওয়ের বাসায় যায়, কিন্তু ওয়ে করে কি পেছন থেকে এসে সুযোগ বুঝে পলকেই মেরে বেহুশ করে দেয়। আর তারপর ওর গলা থেকে একটু স্কিন কেটে সেই ফর্মুলাটা লাগিয়ে ওর স্কিনের সাথে লাগিয়ে দেয়। আর তারপরে পলের স্ক্রিন অনেক দ্রুত গ্রো করতে থাকে এবং ওর বাবা যেরকম পুরো মুখের স্কিন দিয়ে ঢেকে গিয়েছিল সেরকম ঢেকে যেতে শুরু করে, নাক মুখ সব সমান হয়ে যায়। তবে এখানে ওয়ে করে কি দুষ্টিমি করে একটা স্ট্র লাগিয়ে দেয় যাতে দম নিতে পারে। তো পল তো এটা দেখে খুব ভয় পেয়ে যায় এবং চিৎকার করতে করতে সেখানেই মারা যায়, শ্বাসরোধ হয়ে দম আটকে। কিন্তু এই চিৎকার শুনে একটা মহিলা আসে, সে আসলে অনেকদিন ধরেই খেয়াল করছিল অ্যাঞ্জেলা গায়েব এবং এই বাসাটাও কেমন যেন অদ্ভুত লাগে। আর তাছাড়া অ্যাঞ্জেলার কুকুরটিও কয়েকদিন জোরে জোরে ডাকছে, এর সাথে পলের শব্দটাও পেয়েছে। তো এই কারণে সে ভেতরে চলে আসে এবং সে দেখতে পায় যে পুরো ব্যাপারটা এবং দেখে ভয় পেয়ে যায় এবং সে পুলিশকে কল করে দেয়, মানে ওই কিছু করতে পারে না। তো ওই মহিলাটা পুলিশকে কল করার মধ্যে কিছুক্ষণের মধ্যে পুলিশ আসে, ওকে ধরার জন্য পিছু করে, ওও পালাতে থাকে। তো পুলিশ যখন ধরতেই যাবে তখনই ওই সময় দরজার ফাঁকা দিয়ে সে একটা ভিক্ষুককে দেখতে পায়। আর এটা হচ্ছে সেই ভিক্ষুক, ওই যে ওই জন, বুড়ো জন। আর তখন ওর মাথায় একটা বুদ্ধি আসে, সে করে ওই ভিক্ষুকের কম্বলের ভেতরে ঢুকে লুকানোর চেষ্টা করে। কিন্তু ঘটনা হয় কি, ওর মুখে যে ওই যে ইভের যে সলিউশনটা ছিল বা লিকুইডটা ছিল স্ক্রিন গ্রেড, সেইটা ভিক্ষুকের স্কিনের সাথে লেগে যায়। আর ভিক্ষুকের স্কিন তো এমনি ছিল তোমার ওই যে উঠানো। তো এর ফলে কি হয়, ওখানে একটা রিয়াকশনের তৈরি হয় এবং ওদের দুইজনের চেহারা জোড়া লেগে যায় এবং ওরা দুজনে একটা অদ্ভুত ক্রিয়েচারে পরিণত হয়। মানে বুঝতে পারছো ওটা তো অনেক দ্রুত গ্রো হয়, দুজন মানুষকে এক করে দেয়। তো এর ফলে বোঝা যায় না যে কে জীবিত রয়েছে
কে মারা গিয়েছে, কিংবা হয়তো ওরা দুজনে একসাথে বেঁচে রয়েছে। মানে ওদের দুজনের স্কিন এক জায়গায় হয়ে আজব একটা প্রাণীতে তৈরি হয়েছে। মানে এই সিনেমাটা অনেকটা সাসপেন্স সিনেমার মতো। তো লাস্টের সিনটা অন্তত, লাস্টের চেহারাটা অন্তত দেখানো উচিত। তো আমি রিকোয়েস্ট করবো লাস্টে কি ক্রিয়েচারে পরিণত হলো সেটা দেখানোর জন্য। তো যাই হোক, এই সিনেমার সবই ঠিক ছিল, কিন্তু এন্ডিংটা ভালো করতে পারে। এন্ডিংটা হয় নাই, মানে আরো বেটার হতে পারতো। তবে পুরোটুকু তুমি এনজয় করবে, লাস্টে যাই করো পুরোটুকু তুমি এনজয় করবে। তো যাই হোক, আমি আজকের মতো বিদায় নিচ্ছি এবং তোমরা জানাবে সিনেমাটি কেমন লাগলো। ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।